হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে দিয়ে আমার কথা হবে। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো ক্লাস 4 লেসন নাম্বার 4, যেটি টাইটেল হলো দ্য হিরো। এই হিরোর যে ইউনিটগুলো রয়েছে সেগুলোকে আমরা অলরেডি ডিসকাস করেছি, চ্যানেলে ভিডিও আপলোড রয়েছে। তোমরা যদি না দেখে থাকো সেটিকে অবশ্যই দেখতে পারো। আজকে এই ভিডিওতে যেটি আলোচনা করব সেটি হলো এই চ্যাপ্টার থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আমরা ধরে ধরে দেখব যে সেগুলো কি বলতে চেয়েছে, সেগুলোকে সলভ করব এবং যে গ্রামার পোর্শনটি রয়েছে সেগুলোকেও আমরা উইথ কনসেপ্ট বুঝবো যে সেগুলো কি হচ্ছে বা কেন হচ্ছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম অ্যাক্টিভিটি কি বলছে? কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। এখানটাতে যে অল্টারনেটিভ মানে হচ্ছে অপশান, অর্থাৎ দেখো তিনটে করে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যেটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেইটাকে দিয়ে সেন্টেন্সটাকে ফিল করতে হবে। প্রথম প্রশ্ন, দ্য রাইটার লেখক ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলেন, টু হিজ লেখক কোথায় গিয়েছিলেন? আঙ্কেলস হাউস, ফাদার্স হাউস না ফ্রেন্ডস হাউস? তাহলে আমরা জানি যে আমাদের অথর বা রাইটার তিনি তার আঙ্কেলস হাউসে গিয়েছিলেন, তার আঙ্কেলের বাড়িতে। তাহলে অপশন নাম্বার এ। সেকেন্ড কোশ্চেন, ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ। বিকেলবেলার দিকে রাইটার তিনি কীরকম থাকতেন? হ্যাপি অর্থাৎ খুশি, অ্যাংরি মানে রেগে, এবং বোর্ড মানে হচ্ছে তার একঘেয়ে লাগতো, তার ভালো লাগতো না। তাহলে আমরা জানি যে যখনই বিকেল হতো তখন রাইটার কি ফিল করতেন? তিনি ভীষণ বোর ফিল করতেন, তার একঘেয়ে লাগতো, তার কিছু ভালো লাগতো না। পরের প্রশ্ন, দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড। লেখকের যে বন্ধু তারা খেলতো। কি খেলতো? ড্যাশ এভরি আফটারনুন, প্রত্যেকদিন বিকালবেলাতে তারা খেলতো। এবার এখানে কি খেলতো সেটা অপশান দেওয়া রয়েছে। ক্রিকেট অর হকি, ক্রিকেট অথবা হকি, ফুটবল অথবা ক্রিকেট, ফুটবল অথবা কাবাডি। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ফুটবল অর ক্রিকেট, অপশান নম্বর বি। নেক্সট কোশ্চেন, দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি। রাইটারের মনে হতো যে সে ভীষণ রকম কি? ইম্পর্ট্যান্ট মানে হলো গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল মানে শক্তিশালী, পাওয়ার আছে যার, ফুল পাওয়ার যার তাকে আমরা বলি পাওয়ারফুল। আনইম্পর্ট্যান্ট হচ্ছে ইম্পর্ট্যান্টের অপোজিট। ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, আনইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ নয় এমন। তাহলে টেক্সটে আমরা দেখেছি যে রাইটারের নিজেকে ইনসিগনিফিকেন্ট ফিল হতো। কী ফিল হতো? ইনসিগনিফিকেন্ট। এবং ইনসিগনিফিকেন্ট মানে আমি কি বলেছিলাম? আনইম্পর্ট্যান্ট বা অগুরুত্বপূর্ণ। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে অপশান নাম্বার 3। পরের প্রশ্নতে আমরা যাব, পরের অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 2 কি বলছে? হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকল। তোমার এই যে দেখো টেক্সটের একদম যে ইউনিটের লাস্ট লাইন, ওয়ান ডে আ মিরাকল হ্যাপেন্ড, একদিন একটা মিরাকল হলো। মিরাকল মানে বলেছিলাম অদ্ভুত একটা বিস্ময়কর ঘটনা, সেটাকে আমরা বলি মিরাকল, জাস্ট কোনো একটা ম্যাজিক হয়ে যাওয়া। তো তোমার কি মনে হয় যে সেই মিরাকলটা অ্যাকচুয়ালি কী ছিল? সেটাকে তুমি তোমার পার্টনারের সঙ্গে ডিসকাস করো। তাহলে আমরা দেখছিলাম যে এখানটাতে এই যে ইউনিটে লেখক বা রাইটার বারবার করেই একটা জিনিস নিয়ে দুঃখ করছেন যে তিনি কখনো কারোর সঙ্গে খেলার কোনো চান্স পেতেন না। কি খেলার চান্স পেতেন না? ফুটবল অথবা ক্রিকেট। তাহলে এবং তার জন্য তার নিজেকে একটা পিঁপড়ের মতো ইনসিগনিফিকেন্ট মনে হতো। সো ওয়ান ডে আ মিরাকল হ্যাপেন, তার মানে নিশ্চয়ই যেটা নিয়ে তিনি দুঃখ করতেন সেই দুঃখটা তার জীবন থেকে দূর হয়ে গেছিল। এইরকম একটা মিরাকল কিন্তু তার লাইফে হয়েছিল। তো সেই মিরাকলের কথাই এখানে বলা হচ্ছে। তাহলে কি লিখবো এখানে? আই থিঙ্ক। দেখো প্রশ্নতে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? সো আই থিঙ্ক, আমি মনে করি, দ্য মিরাকল, আই থিঙ্ক দ্য মিরাকল। মিরাকল কথাটা কোটেশনের মধ্যে আছে, তাই আমরা উত্তর যখন লিখব সেটিকেও কোটেশনের মধ্যে রাখার চেষ্টা করব। আই থিঙ্ক দ্য মিরাকল ওয়াজ দ্যাট, মিরাকলটা ছিল যে হি বা তোমরা হি যদি না বলে তোমরা যদি দ্য রাইটার লিখতে চাও সেটাও লিখতে পারো, হি অথবা দ্য রাইটার গট মানে পেয়েছিল, আর চান্স একটি সুযোগ, কি করার? টু প্লে ফুটবল অর ক্রিকেট। আমার মনে হয় যে তার সাথে যে মিরাকলটি ঘটেছিল সেটি হলো সে একবার সুযোগ পেয়েছিল ফুটবল বা ক্রিকেট খেলার। তো এখানটাতে আমাদের অ্যাক্টিভিটি 2 শেষ হচ্ছে। এরপরে আমরা যাব পরের ইউনিটের যে প্রশ্নগুলি রয়েছে সেইটাতে। আমরা পুরো ইউনিটটাকে কিন্তু একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, পুরো টোটাল যা আছে 3টে ইউনিটকে আমরা পড়ে ফেলেছিলাম। এবার আমরা ইউনিট 2 এর যে অ্যাক্টিভিটি 3 আছে সেইটাতে যাব। কি বলছে? রাইট টি ফর ট্রু, সত্যি হলে টি লিখতে হবে, আর এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যে হলে এফ লিখতে হবে বক্সগুলোতে। প্রথম প্রশ্ন, অপু ওয়েন্ট টু সি আ ফুটবল ম্যাচ।
অপু একটা ফুটবল ম্যাচ দেখতে গেছিল। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে এফ, ফলস। কেন? কারণ অপু কি দেখতে গেছিল? অপু একটা কাবাডি ম্যাচ দেখতে গেছিল। তাহলে অপু একটা কাবাডি ম্যাচ দেখতে গেছিল, কিন্তু প্রশ্নতে স্টেটমেন্টে দিচ্ছে ফুটবল। তাহলে কাবাডি যদি থাকতো তাহলে ট্রু হতো, এটা হচ্ছে ফুটবল, সেই জন্য ফলস হবে। পরের প্রশ্ন, দ্য টিম ফ্রম মতিগঞ্জ, মতিগঞ্জের যে টিম বা দলটা ছিল, ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, তারা লাস্ট ইয়ার বা শেষ বছরের উইনার ছিল। এটা ট্রু না ফলস? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ট্রু। হ্যাঁ, মতিগঞ্জ তাদের যে অপোনেন্ট টিম ছিল তারা লাস্ট ইয়ারের উইনার ছিল। পরের প্রশ্ন, মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ, মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ। প্রচুর মানুষ, মেনি পিপল মানে প্রচুর মানুষ, গ্যাদার্ড মানে জমা হয়েছিল, একত্রিত হয়েছিল বুড়ির মাঠে কি করার জন্য? ম্যাচটাকে এনজয় করার জন্য। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ট্রু, সত্যি অনেক মানুষ জমা হয়েছিল ম্যাচটাকে এনজয় করতে। লাস্ট কোয়েশ্চেন, নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড, নাসির অপুকে টানতে টানতে প্লেগ্রাউন্ডে নিয়ে গেছিল। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ফলস, কারণ আমরা জানি যে লেখকের যে কাজিন তিনি তাকে টানতে টানতে প্লেগ্রাউন্ডে নিয়ে গেছিলেন, সেই জন্য এটি হবে ফলস। পরের অ্যাক্টিভিটি 4 কি বলছে? ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি টু মেক আ মিনিংফুল সেন্টেন্স। মিনিংফুল সেন্টেন্স করার জন্য দুটো কলামকে ম্যাচ করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাক্টিভিটি 4-এ আমরা তাহলে দেখছি ম্যাচ করতে হবে। প্রথমে কি বলছে? অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ। অপু এবং তার কাজিন বুড়ির মাঠে যেতেই হতো তাদেরকে, কোন সময়ের মধ্যে? বাই 4 o'clock। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে এর সঙ্গে 3 অ্যাড হচ্ছে, এইটা। নেক্সট কোয়েশ্চেন, অপু ওয়াজ অ্যাংজাস। অপু ভীষণ রকমভাবে চিন্তিত ছিল। অ্যাংজাস কথার অর্থ হচ্ছে চিন্তিত, অ্যাংজাস কথার অর্থ চিন্তিত। কি কারণে? অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, ম্যাচে তার যে কীরকম ভূমিকা হবে সেটা নিয়ে সে ভীষণ রকম চিন্তিত ছিল। পরের প্রশ্ন, নাসির হ্যাজ নট কাম। নাসির আসেনি। নাসির কেন আসেনি? বিকজ হিজ মাদার ইজ ইল, কারণ তার মা অসুস্থ ছিল। এবং পরবর্তীতে যেটি পড়ে থাকছে, ইট ইজ আ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা একটা প্রেস্টিজ বা মানসম্মানের বিষয়। কাদের জন্য? ফর আওয়ার ভিলেজ। তাহলে আমি যদি এখানটাতে ফ্রেশ করে লিখি, আইটা হবে সি এর সঙ্গে, 2 হচ্ছে ডি এর সঙ্গে, 3 যাচ্ছে এ, আর এইটা হচ্ছে সরি এই যে এক সেকেন্ড, আর এ হচ্ছে বি এর সঙ্গে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 4-এর টাস্ক। এবার আমরা যাব পরবর্তী ইউনিটের যে অ্যাক্টিভিটি রয়েছে সেটি হচ্ছে ইউনিট 3-এর অ্যাক্টিভিটি নাম্বার 5। কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। এখানটাতে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেগুলোকে পরপর সঠিক ক্রম অনুসারে সাজাতে হবে। অর্থাৎ কোনটি আগে ঘটেছে সেটির পাশে 1, তারপরে যেটি ঘটেছে তার পাশে 2, এইভাবে আমাদেরকে মার্কিং করতে হবে। পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস প্রোভাইড, এই বক্সে নাম্বারিংগুলো দিতে হবে। প্রথম প্রশ্ন কি বলছে? আই গেভ আ জার্ক, দে কট মি ইজিলি, আই এক্সপিরিয়েন্সড আ পেনফুল বাইট, আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আই ফেল্ট হেল্পলেস। তো প্রথম ঘটনা যেটা ঘটেছিল সেটা কি? আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি মাঠে তাদের যে অংশ, তাদের যে জায়গা, সেই দিকে মুভ করেছিলাম। পরবর্তী ঘটনা কি ঘটেছিল? দে কট মি ইজিলি, তারা খুব সহজেই আমাকে ধরে নিয়েছিল, আমি তাদের দিকে গিয়েছি, তারা আমাকে খুব সহজে ধরে নিয়েছে। এবার যখন তারা আমাকে ধরে নিল তখন আমার কেমন লাগছিল? আমার নিজেকে খুব হেল্পলেস লাগছিল, প্রচণ্ড অসহায় লাগছিল। তাই এই ক্ষেত্রে উত্তর হবে অপশন নাম্বার 3। পরের ঘটনা কি ঘটেছিল? আই এক্সপিরিয়েন্সড আ পেনফুল বাইট, তারপর তারা আমাকে যখন ধরে গেছিল তখন সেই সময় আমি একটা ভয়ঙ্কর পেনফুল, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক একটা ব্যথা অনুভব করলাম। এই ঘটনাটি পরবর্তী ঘটেছিল অপশন নাম্বার 4। তাহলে মানে সিরিয়াল নাম্বার 4 এখানটাতে হবে। এবং লাস্টে কি হয়েছিল? আই গেভ আ জার্ক, আমি একটা বিশাল জোরে ঝাঁকুনি দিয়েছিলাম। 5 অ্যাক্টিভিটি 5 এখানে শেষ হচ্ছে। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এর প্রথম প্রশ্ন কি? অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলি উত্তর দিতে হবে। হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, হাউ মানে কিভাবে, ডিড দ্য অপোনেন্টস প্লে অর্থাৎ বিরোধী দলে যারা ছিল, বিরোধী টিমে যারা ছিল তারা কিভাবে খেলছিল। তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কি হবে? এখানে লিখছি দি অপোনেন্টস। প্রশ্নতে দেখো ডিড আছে, ডিড সবসময় পাস্ট টেন্সকে রিপ্রেজেন্ট করে, তো সেই জন্য আমরা যখন উত্তর লিখব তার যে ভার্বগুলো সেগুলোকেও আমরা খেয়াল রাখবো যাতে পাস্টে রাখা হয়। দ্য অপোনেন্টস প্লেড রিয়েলি, দ্য অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, ফুল স্টপ। আচ্ছা, ফুল স্টপ না দিয়ে এখানে একসঙ্গেও লিখতে পারো,
ক্যাচিং one of Opu's team players বা catching each of Opu's team players and আমি লিখে নিয়ে অর্থটা বুঝিয়ে দিচ্ছি and bringing Motiganj team close to victory অর্থাৎ অপোনেন্টসরা সত্যি খুব ভালো খেলছিল ক্যাচিং ইচ অফ অপুস টিম প্লেয়ার্স অপুর যে টিম প্লেয়ার তাদের মধ্যে থেকে প্রত্যেককে তারা ক্যাচ করে ফেলছিল ধরে ফেলছিল অ্যান্ড ব্রিঙ্গিং মতিগঞ্জ টিম এবং মতিগঞ্জ টিমকে নিয়ে আসছিল ক্লোজ কাছে কিসের কাছে টু ভিক্টরি ক্লোজ টু ভিক্টরি অর্থাৎ জয়ের কাছে তো তারা সত্যি খুব ভালো খেলছিল নেক্সট কোশ্চেন হোয়াই ওয়ার দি সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ সাপোর্টার যারা তারা ধীরে ধীরে হোপ তাদের যে আশা সেটাকে হারাচ্ছিল কেন তো এখানটাতে উত্তরটা লিখছি দ্য সাপোর্টার্স ওয়্যার লুজিং দেয়ার হোপ বিকজ one by one member from Opu's team was caught একে একে অপুর টিম থেকে একে একে সব মেম্বারই ধীরে ধীরে ধরা পড়ে যাচ্ছিল তো সেই কারণে তারা ভয় পাচ্ছিল এবং তারা তাদের যে আশা সেটাকে লুজ করছিল when did অপু give a jerk অপু কখন একটা ভয়ঙ্কর জার্ক দিয়েছিল তো অপু কখন একটা ভয়ঙ্কর জার্ক দিয়েছিল অপু gave a jerk when he যখন সে felt যখন সে অনুভব করেছিল কি অনুভব করেছিল a painful bite by an ant and to prevent another bite he did so অপু gave a jerk অপু একটা ঝাঁকুনি দিয়েছিল যখন সে অনুভব করেছিল একটা বেদনাদায়ক বাইট বা কামড় বাই অ্যান অ্যান্ট একটা পিঁপড়ের দ্বারা এবং টু প্রিভেন্ট অ্যানাদার বাইট এবং আরেকটা কামড়ের হাত থেকে বাঁচার জন্য হি ডিড সো সে সেরকমটা করেছিল কোনটা করেছিল ওই জার্ক যেটা সেটা দিয়েছিল পরের প্রশ্ন হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম an unexpected jerk by Opu won the match for অপুস টিম অর্থাৎ অপুর টিমের পক্ষ থেকে কোন জিনিসটা ম্যাচটাকে জিতিয়ে দিয়েছিল তো ওই যে একটা আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত জার্ক অপু দিয়েছিল সেটাই কিন্তু অপুর যে টিম সেটাকে জিতিয়ে দিয়েছিল তো এখানটাতে আমাদের অ্যাক্টিভিটি 6 এর কোশ্চেন অ্যান্সার শেষ হচ্ছে এবার আমরা যাব অ্যাক্টিভিটি 7 এ অ্যাক্টিভিটি 7 এ কি বলছে দেখা যাক read the following sentences I was not an important player to them I had never experienced such a painful bite এই যে সেন্টেন্সগুলো এইখানটাতে আচ্ছা বুঝিয়ে দিচ্ছি এখানটাতে আমরা বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ অ্যাডজেক্টিভ আমি কোনো একটা জায়গাতে আলাদা করে একটু বুঝিয়ে দিচ্ছি রাফ ওয়ার্ক করে দেখো অ্যাডজেক্টিভ কি হয় আমরা জানি পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচকে আমরা মোট 8 ভাগে ভাগ করি তো সে 8 ভাগের মধ্যে এই যে 3 নম্বর ভাগ বা 3 নম্বর ভাই সে হলো অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভের কাজ কি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের আগে যে বড় দুই ভাই আছে একটা নাউন এবং আরেকটা প্রোনাউন
এই নাউন আর প্রোনাউনকে ডিফাইন করা, এই নাউন আর প্রোনাউন কেমন সেইটাকে বলা কাজ হচ্ছে এই অ্যাডজেক্টিভ ডিপার্টমেন্টের। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে বাড়ির 3 নম্বর ছেলে, ওর কাজ হলো বাড়ির বড় ভাই এবং মেজো ভাই কি করছে সেই সংক্রান্ত তথ্য তোমাকে এবং আমাকে দেওয়া। কীরকম? আমি বললাম রাম ইজ আ গুড বয়, রাম ইজ আ গুড বয়। এবার রাম কেমন ছেলে সেই শব্দটা বলে দিচ্ছে আমাকে এই গুডের মধ্যে দিয়ে। তাহলে রাম কেমন ছেলে, রামের নেচার কেমন, রামের কোয়ালিটি কীরকম, সেই কোয়ালিটিটাকে ডিসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? গুড ওয়ার্ডটা। অর্থাৎ রাম হলো একটি ভালো ছেলে। আবার সেম যদি আমি বলি রিমা ইজ এ ব্যাড গার্ল, রিমা ইজ এ ব্যাড গার্ল, যদি সত্যি সত্যি রিমা নামের কেউ ভিডিও দেখে থাকো তাহলে আমাকে পিটিও না, রিমা ইজ এ ব্যাড গার্ল। তাহলে রিমা মেয়েটি কেমন? রিমা হচ্ছে ভালো মেয়ে না, রিমা হচ্ছে বাজে মেয়ে বা দুষ্টু মেয়ে। তাহলে ব্যাড শব্দটা দিয়ে কিন্তু আমি রিমাকে ডিফাইন করছি, এবং রাম আর রিমা কি? এগুলো হচ্ছে নাউন। তো নাউন বা প্রোনাউনকে যখনই কোনো ওয়ার্ড ডিসক্রাইব করে যে সেটার কোয়ালিটি কেমন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানটাতে এক্সাম্পলে দেখো যেটা দেওয়া রয়েছে যে এখানটাতে আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে একজন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলাম না। আমি কখনো লাইফে এরকম পেনফুল কষ্টদায়ক বাইট কিন্তু এক্সপিরিয়েন্স করিনি। এবার এই যে শব্দ দুটো, এই দুটো কি করছে? একটা নাউনকে কোয়ালিফাই করছে, এবং এই যে কোয়ালিফাই করছে নাউনকে এটাকে আমরা বলি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 7A-তে কি বলছে? একদম বেসিক জায়গাতে বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বাক্যগুলি পড়তে, সার্কেল দ্য নাউন, নাউন থাকলে সেটাকে সার্কেল করতে, অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব দি কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন। এবং সেই নাউন যেটাকে তুমি সার্কেল করছো সেইটাকে ডিসক্রাইব করছে যে ওয়ার্ডটা, সে ওয়ার্ডের তলে আন্ডারলাইন করতে, দ্যাট মিনস অ্যাডজেক্টিভের তলে আন্ডারলাইন করতে। প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে দেখা যাক। আচ্ছা, হি ইজ এ ব্রেভ বয়, তাহলে এখানে নাউন কোনটা? বয় হচ্ছে নাউন, তাহলে বয়কে সার্কেল করলাম। এবং ছেলেটি কেমন, ছেলেটি ভীতু না সাহসী, এইটাকে ডিসক্রাইব করছে কিন্তু ব্রেভ শব্দটা, তাহলে ব্রেভের তলে আন্ডারলাইন করলাম। তাহলে ব্রেভ কি? ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা এখানটাতে করতে বলেনি, আমি বুঝাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তাহলে বয় হচ্ছে নাউন, এবং বয় কেমন? ভালো, খারাপ, লম্বা, বেটে, দুষ্টু, শান্ত, কেমন সেই যে তার অবস্থাটাকে বর্ণনা করছে যে শব্দটা, সেটা হচ্ছে ব্রেভ। যে ছেলেটি খুব সাহসী বা সে হয় একজন সাহসী ছেলে, তাহলে ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন, দিস ইজ আ বিউটিফুল ড্রেস, তাহলে ড্রেস হচ্ছে নাউন, ড্রেসকে সার্কেল করলাম। ড্রেসটি কেমন? বিউটিফুল, প্রিটি, আগলি, না কেমন ছিঁড়ে গেছে, না সুন্দর করে আয়রন করা আছে, কেমন ড্রেসটি সেইটিকে ডিসক্রাইব করছে তার আগের ওয়ার্ডটা বিউটিফুল, এই ড্রেসটি খুব সুন্দর, তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটা হলো অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। এই অ্যাডজেক্টিভ আর নাউন এটাকে এই অ্যাক্টিভিটিতে লেখার দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। পরের আছে এটাই বলছে দেখো, যেগুলো আন্ডারলাইন করলে এগুলোকে আমরা বলি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভকে যদি আমরা আরও ডিটেলসে পড়ি না, অ্যাডজেক্টিভের প্রচুর ভাগ থাকে। প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, প্রচুর অ্যাডজেক্টিভের ভাগ থাকে এটসেট্রা। তো এর মধ্যে থেকে একটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেখানটাতে অ্যাডজেক্টিভ শুধু কোনো জিনিসের কোয়ালিটিকে বোঝাবে। এই এখন গরম আসছে, গরমে আমরা আম খেতে খুব ভালোবাসি, তো মাঝে মাঝে কী হয়, কিছু আম খুব সুন্দর হয়, কিছু আম খুব মিষ্টি হয়, কিছু আম পেকে যায়, বা কিছু আম কাঁচা থাকে সেগুলো টক হয়, কিছু আম নষ্ট হয়ে যায়। তো এই যে আম, এই আমেরই যে এতগুলো কোয়ালিটি থাকে, এই আমেরই যে এতগুলো কোয়ালিটি থাকে, তো এই রকম করে আমরা যে কথাগুলো বলি না যে আমটি পাকা, বা আমটি মিষ্টি, বা আমটি টক, বা আমটি কাঁচা, তো এই প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু আমরা আমের কোয়ালিটিকে ডিসক্রাইব করছি। এবং এই যে শব্দগুলো যেগুলো কোনো নাউনের কোয়ালিটিকে, নাউন বা প্রোনাউনের কোয়ালিটিকে ডিসক্রাইব করে, কোয়ালিফাই করে, সেটাকেই আমরা বলি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। পরের প্রশ্নে বলছে আন্ডারলাইন দি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ইন দি ফলোয়িং সেন্টেন্স, এই বাক্যগুলোর মধ্যে থেকে যেগুলো কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। টুডে, আজকে, উই এনজয়েড আ টেস্টি লাঞ্চ, আমরা একটা টেস্টি সুস্বাদু লাঞ্চ এনজয় করেছি। তাহলে এই ক্ষেত্রে লাঞ্চটি কেমন ছিল? টেস্টি, তাহলে টেস্টি হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। আই স, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে নাউন। আচ্ছা, নাউনটাকে করতে হবে না, আমি বোঝানোর জন্য বলছি, শুধুমাত্র টেস্টিটা করলেই হবে অ্যাডজেক্টিভ।
নেক্সট কোশ্চেন, আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। আমি একটা এক্সাইটিং ম্যাচ কালকে দেখছিলাম। তাহলে অ্যান এক্সাইটিং, ম্যাচটা কেমন ছিল? এক্সাইটিং, ভীষণই ইন্টারেস্টিং, একদম মানে একদম খেলা হচ্ছে, বিরাট কোহলি 6 মারছে, একদম টিভির সামনে থেকে ওঠা যাচ্ছে না। তো এই যে এক্সাইটমেন্টটা সেটা সেই ম্যাচে ছিল, তাহলে এক্সাইটিং হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন, মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার গ্র্যান্ডমা, আমার ঠাকুমা আমাকে বলেছিলেন, কি বলেছিলেন? একটা স্টোরি বলেছেন, একটি গল্প বলেছেন। গল্পটি কেমন? গল্পটি হলো ইন্টারেস্টিং, গল্পটি ভীষণই আকর্ষণীয়। তাহলে ইন্টারেস্টিং হচ্ছে নাউনকে বা স্টোরিকে ব্যাখ্যা করছে যে গল্পটি কেমন গল্প, গল্পটি ভীষণ ইন্টারেস্টিং গল্প। এখানটাতে যদি বোরিং থাকতো তাহলে বোরিং হতো, তাহলে ইন্টারেস্টিং হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন, দ্য ব্রাইট মুন শাইন্স ইন দ্য ক্লিয়ার স্কাই। দ্য ব্রাইট মুন শাইন্স, বারবার ঘুরে ঘুরে যায়। দ্য ব্রাইট মুন শাইন্স ইন দ্য ক্লিয়ার স্কাই। মুন, কেমন মুন? ব্রাইট মুন। তাহলে মুনের আগে ডেসক্রাইব করছে কি ব্রাইট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। শাইন্স ইন দি ক্লিয়ার স্কাই, চকচক করে আকাশে, কিন্তু আকাশটা কেমন? মেঘলা, ক্লাউডি নাকি ক্লিয়ার? তো ক্লিয়ার, তো ক্লিয়ার হচ্ছে অলসো ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো এখানটাতে আমাদের অ্যাক্টিভিটি 7B শেষ হচ্ছে। এবার আমরা যাব একটা নতুন জিনিসে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। কি? সেটা হচ্ছে ভার্বের ফর্ম, তাই তো? দেখা যাক কি বলছে। In the following sentences, underline the past forms of the verb that end with ed. Now circle the past forms of the verb that are formed by changing letters of the present form. আচ্ছা, কি বলছি একটু দেখা যাক, জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, আমরা আগের যে ক্লাস, সেই ক্লাসে আমরা শিখেছি যে ভার্বের যে ফর্ম, সেই ভার্বের ফর্মের 3টে ফর্ম আমরা মোটামুটি শিখেছি, V1, V2, V3। এবার মানুষে দেখে ভাবতে পারে এটা কি লেখা আছে। V1, এক সেকেন্ড একটু মুছতে হবে, জাস্ট গিভ মি আ সেক। আচ্ছা, V1 মানে কি? প্রেজেন্ট টেন্স। V1 মানে হলো প্রেজেন্ট টেন্স। V2 হচ্ছে পাস্ট এবং V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, ফিউচার না কিন্তু, কি হবে? পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। তো এই হচ্ছে ভার্বের 3টে ফর্ম। আমরা ক্লাস 3তে শিখেছি যে কোনো একটা জায়গাতে জাম্প আছে, এটাকে পাস্ট করব কি করে? জাম্পের সঙ্গে জাস্ট ইডি লাগিয়ে দেবো, তাহলে হয়ে গেল জাম্পড, হয়ে গেল পাস্ট ফর্ম। কোনো একটা জায়গাতে অ্যাড আছে, অ্যাডের পাস্ট করব কি করে? অ্যাডের সঙ্গে ইডি লাগিয়ে দেবো, হয়ে যাবে পাস্ট ফর্ম। কোনো একটা জায়গাতে প্লে আছে, প্লেকে পাস্ট ফর্ম করব কি করে? প্লের সঙ্গে ইডি লাগিয়ে দিলাম, তাহলে হয়ে গেল পাস্ট ফর্ম। পাস্ট পার্টিসিপলও সেম, জাম্প, জাম্পড, জাম্পড, অ্যাড, অ্যাডেড, অ্যাডেড, প্লে, প্লেড, প্লেড। আচ্ছা, কিন্তু এই যে সহজ যে টেকনিকটা যে ভার্বের সঙ্গে ইডি লাগালে হয়ে যায়, এটা কিন্তু সব ক্ষেত্রে লাগে না, মানে এটা কিন্তু নিনজা ডিংডিংওয়ালা টেকনিকটা না। বহু ক্ষেত্রে ভার্বের পুরো চেহারাটাই আমাদেরকে পাল্টে দিতে হয়। সবসময় ভার্বের পরে একটা ইডি লেজ লাগিয়ে দিলে কিন্তু পাস্ট ফর্ম হয় না। তো সেটা কি শিখবো? এবার বলছে যে প্রচুর পাস্ট ফর্ম রয়েছে যেগুলো ইডি ছাড়া হয়, তো সেইগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এখান থেকে। ইডি দেওয়া যেগুলো সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, আর যেগুলো ইডি ছাড়া পুরো লেটারই চেঞ্জ হয়ে গেছে সেগুলোকে সার্কেল করতে হবে। যেরকম আমরা যেরকম জাম্প থেকে জাম্পড করেছি, অ্যাড থেকে অ্যাডেড করেছি, প্লে থেকে প্লেড করেছি। আবার একটু মনে করে দেখো, আমরা গো থেকে কি করেছি? ওয়েন্ট। গো এর প্রেজেন্ট ফর্ম যদি প্রেজেন্ট ফর্ম হয়, তার পাস্ট ফর্ম হচ্ছে, যদি না গো হলো প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আবার যদি ইট থাকে, ইএটি, ইট মানে খাওয়া, তার পাস্ট ফর্ম কি? এট। তখন কিন্তু আমরা গোট করব না, একটা কাটা খাবো। ইটকে যদি আমরা ইটেট করে দিই তখনও কিন্তু কাটা খাবো। তাহলে সঠিক উত্তর কি হবে? গো থেকে ওয়েন্ট, ইট থেকে এট। তাহলে দেখো এইখানটাতে শুধু ইডি অ্যাড হচ্ছে, কিন্তু এইখানে পুরো যে শব্দ, সে পুরো শব্দটাই পাল্টে যাচ্ছে। তো সেটাই বলছে, যেটা ইডি অ্যাড হচ্ছে তার নিচে আন্ডারলাইন করতে, আর যেটা পুরো লেটার চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাকে সার্কেল করতে। তো ফার্স্ট কোশ্চেন, সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট। তো ফেল্ট এইটা হচ্ছে পুরো লেটারই চেঞ্জ হয়ে গেছে, ফিল থেকে আসছে ফেল্ট। ফিল মানে হচ্ছে অনুভব করা, ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছিল। তো ফেল্ট হচ্ছে পাস্ট ফর্ম, আর পুরো লেটার চেঞ্জ হচ্ছে। নেক্সট কোশ্চেন, দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড। দেখো এখানটাতে ইডি অ্যাড হয়েছে, ইডি। তো এখানটাতে শুধু ইডি, এখানটাতে আমরা আন্ডারলাইন করলাম। দে কট মি ইজিলি, এটা সার্কেল করতে হবে। কটের প্রেজেন্ট ফর্ম কি? ক্যাচ। ক্যাচ থেকে হয়ে যায় কট। নেক্সট কোশ্চেন, উই ক্ল্যাপড, উই শাউটেড। তাহলে ক্ল্যাপের
যে সেকেন্ড ফর্ম সেটা হচ্ছে ক্ল্যাপড, শাউটেড, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, তাহলে এটা নিচে আন্ডারলাইন করলাম। এবার আমরা এখানটাতে যেগুলো করলাম, এখানটাতে কি বলছে, যেগুলো সমস্ত ভার্বের সঙ্গে ইডি লাগালে সেটা প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যায় সেগুলোকে আমরা বলি রেগুলার ভার্ব, আর যেগুলো ইডি লাগে না, যেগুলো পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যায় সেগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব। তার মানে এই যে আমি গো, ওয়েন্ট এটার এক্সাম্পল দিলাম, এইগুলো হচ্ছে ইররেগুলার, এরা হচ্ছে ইররেগুলার, এরা বাধ্য স্টুডেন্ট না। আর এরা হচ্ছে রেগুলার, অর্থাৎ এরা একদম রেগুলার স্কুল যায়, রেগুলার অ্যাটেন্ডেন্স দেয়, তো এইগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর যেগুলো চেঞ্জ হয়ে যায়, যেগুলো পুরো লেটার পুরো একদম চেহারায় প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করে নিয়ে চলে আসে, সেইগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি কি বলছে, অ্যাক্টিভিটি 70, পিক আউট দি রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্ব। আমি আবারও বলে দিচ্ছি, রেগুলার কোনটা, রেগুলার হচ্ছে ইডি অ্যাড হবে, আর ইররেগুলার হচ্ছে ইডি অ্যাড হবে না, মাইনাস ইডি, পুরো চেঞ্জ হবে, সেটা হচ্ছে ইররেগুলার। আর ইডি যেটা অ্যাড হবে সেটা হচ্ছে রেগুলার। রাইট দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, এখান থেকে নিতে হবে, ঠিকঠাক বক্সে একদম টপাস টপাস করে ফেলতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, তোরসা সেং বিউটিফুলি, তোরসা খুব সুন্দর করে গান গেয়েছিল, তাহলে সেং বললাম, আই এম সরি, তোরসা স্যাং বিউটিফুলি, তাহলে স্যাং হচ্ছে ইররেগুলার ভার্ব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মাই ব্রাদার হেল্পড মি ইন মাই স্টাডিজ, তো হেল্পড এটা হচ্ছে রেগুলার ভার্ব। পরের প্রশ্ন, শি ওয়াক টু স্কুল এভরি ডে, ওয়াকড দেখো ভার্বের সঙ্গে ইডি লাগিয়ে দিলেই পাস্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য সোলজার্স ফট হচ্ছে ইররেগুলার ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম কি, ফাইটের পাস্ট ফর্ম হচ্ছে ফট, আর সিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে স্যাং। অ্যাক্টিভিটি 7D হলো, এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি 8A-তে কী বলছে একটু দেখা যাক। অ্যারেঞ্জ দ্য লেটার্স, আচ্ছা ভোকাবুলারি রিলেটেড টাস্ক আছে, ভেরি ইন্টারেস্টিং, ফান টু ডু। কী বলছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি, এই লেটারগুলো যেগুলো আগডুম বাগডুম হয়ে আছে এগুলোকে পরপর সাজাতে হবে, মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। তুমি টেক্সট থেকে শব্দ খুঁজতে পারো। প্রথমটা দেখো, NIOCUS, এটাকে সাজালে কি হবে, COUSIN, কি হয়ে গেল, কাজিন। পরের প্রশ্ন, IACELRM, এটা তো একদম ম্যাজিক হবে, কি ম্যাজিক হবে, MIRACLE, মিরাকল। নেক্সট কোশ্চেন, PSIERETG, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখলে কি হবে, প্রেস্টিজ, PRESTIGE। নেক্সট কোশ্চেন, SPOTEUPRRS, SUPPORTERS, সাপোর্টার্স। তো এখানটাতে আমাদের অ্যাক্টিভিটি 8 শেষ হচ্ছে। এবার আমরা যাব আমাদের একদম শেষ অ্যাক্টিভিটি, সেটা কি, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। এই যে শব্দগুলো রয়েছে সেইগুলো দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে। প্রথম আছে ভ্যাকেশন, ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি, তাহলে কি লিখব, উই এনজয়েড ভেরি মাচ in our summer vacation. Next question, anxious, anxious মানে কি বলেছি, চিন্তিত, he was anxious for his result, সে তার রেজাল্টের জন্য ভীষণ রকমভাবে চিন্তিত হয়ে আছে। পরের প্রশ্ন, সেভার মানে হচ্ছে ভীষণ রকম, I felt a severe pain in my left leg, বাম দিকের পায়ে আমার মনে হলো তীব্র একটি যন্ত্রণা করছে। পরের পাঠ, জাম্প মানে হচ্ছে লাফানো, she loves to jump here, সে এখানে লাফাতে খুব ভালোবাসে। তো এইখানটাতে আমাদের পুরো যে
লেসন 4-এর যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলোকে আমরা ভেঙে ভেঙে গ্রামারগুলো কেন হচ্ছে কি হচ্ছে ইন ডিটেলে উইথ এক্সট্রা নলেজ আমরা কিছুটা শিখলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।